আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফোনে বলা লোকেশনে। শুনশান একটি জায়গা, নির্মাণ কাজ চলছে কয়েকটি বাড়ি। বুঝতে পারছি না এইরকম একটা জায়গায় কেন আসতে বলেছে। একটু এগিয়ে যেতেই দুজন লোক এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, কিছুই বলতে পারছি না। রাজ, তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোকা দিবি বুঝতেও পারিনি। তুই কি করে ভাবলি আমি এত বোকা? মাথা তুলে তাকিয়ে দেখি এ তো ম্যানেজার। তার মানে আমি কি ধরা পড়ে গেলাম? ম্যানেজার বলল, তুই কে বল, আসল পরিচয় কি তোর? আমি বললাম, স্যার আপনি কি বলছেন এসব? ম্যানেজার বলল, চুপ, একদম চুপ, কথা বলবি না। আমি বললাম, স্যার আমি তো রাজদীপ, আপনি ভুলে গেছেন কি করে? ম্যানেজার বলল, নাটক করিস না আমার সাথে। আমি বললাম, বিশ্বাস করুন স্যার, আমি কিছুই করিনি। আপনি কি নাটকের কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ম্যানেজার বলল, আমার ল্যান্ডলাইনে একটা অর্ডারের ফোন এসেছিল, তুই আমায় বলিসনি কেন? এই রে, এ তো মহা মুশকিল। যত বোকা ভেবেছিলাম তত বোকা নয়। ম্যানেজার বলল, এই হারামির বাচ্চা, কথা বলছিস না? আমি বললাম, স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি। আমি ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ঢুকেনি। এই যে দেখুন স্যার। পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই। ভাগ্য ভালো সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল দিয়ে রিং হওয়ার আগেই কেটে দিয়েছিলাম। আমি বললাম, স্যার বিশ্বাস করুন আমি কাজের চাপে আপনাকে কল দিতে ভুলে গিয়েছি। আমায় এবারের মতো মাফ করে দিন স্যার, জীবনে আর এরকম ভুল কখনো করব না। ম্যানেজার বলল, তাহলে সেখানে কারা গিয়েছিল? আমি বললাম, কোথায় স্যার? ম্যানেজার বলল, যেখানে যাওয়ার কথা ছিল। যাকগে বাদ দে, এই তোকে লাস্ট সুযোগ দিলাম, কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পিছে কলকাঠি নাড়াচ্ছিস, তাহলে কিন্তু জানে মেরে ফেলবো তোকে। আমি বললাম, স্যার আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না? আমি কেন আপনার ক্ষতি করব? যে আপনি আমার এত বড় উপকার করলেন। স্যার আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, আর আপনি আমায় এভাবে ভুল বুঝতে পারলেন, খুব কষ্ট পেলাম স্যার। ম্যানেজার বলল, হ্যাঁ রাজ, আমিও তোকে অনেক ভরসা করি, কিন্তু তুই যদি নাই জানাস কাউকে কিছু, তাহলে কি করে কেউ পৌঁছবে? আমি বললাম, একটা প্রশ্ন করব স্যার? ম্যানেজার বলল, হ্যাঁ বল। আমি বললাম, কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা? ম্যানেজার বলল, ও কিছু না, এত কিছু তোর জানার প্রয়োজন নেই, যা বাসায় চলে যা। চোরের মতো এড়িয়ে গেল কথাটা, কিন্তু কোনো লাভ নেই ব্রো। আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বেচা অসম্ভব। ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি। নিজের রুমে যাব, অমনি পিছন থেকে কেউ নাম ধরে ডাকলো। আমি বললাম, জি। মা বলল, তোমার সাথে দুটো কথা ছিল, একটু সময় হবে তোমার? আমি বললাম, জি বলুন, আমি শুনছি। মা বলল, আর মাত্র 12 দিন বাকি, তারপরেই আমাদের মেয়ে আরিশার বিয়ে তারিখ ঠিক করা হয়েছে। আমি বললাম, তো? মা বলল, কালকে রোহান আর আরুর এঙ্গেজমেন্ট, সে উপলক্ষে বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছে, তাই তোমায় থাকতে বলেছিলাম আর কি। আমি বললাম, ও। মা বলল, থাকবে তো? আমি বললাম, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। বাবা বলল, তুমি তো আমাদের ছেলের মতোই, আর আরু তোমার বোনের মতোই, কেন এমন করছো তুমি? আমাদেরকে নিজের পরিবার ভাবতে পারো। মা বলল, হ্যাঁ তোমার আঙ্কেল ঠিক বলছে, তুমি একা একটা ছেলে, আমাদের বাসায় থাকো, অথচ বাহিরে খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও, এটা আমাদের ভালো লাগে না বাবা। আমি বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব থাকার। কথাটা বলে ওনাদের কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম নিজের রুমে। বাহ, নিজেদের ছেলেকে এত অবহেলা করলো, ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, একবার খোঁজ পর্যন্ত নিল না, আর এখন অচেনা একটা ছেলের জন্য কত দরদ। কথাগুলো মনে মনে ভাবছি, তখন হঠাৎ মনে হলো ঈশিতার কথা। তার মানে পার্টির জন্য ও ছুটি চেয়েছিল। ফোনটা হাতে নিয়ে অগ্নিকে একটা কল করলাম। কল ধরতেই আমি বললাম, হ্যালো অগ্নি। অগ্নি বলল, হ্যালো স্যার। আমি বললাম, তোমার একটা কাজ করতে হবে। অগ্নি বলল, বলুন স্যার। আমি বললাম, তোমাদের অফিসে ঈশিতা জামানের সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে। অগ্নি বলল, ওকে স্যার, বলেই ফোনটা কেটে দিলাম। পার্টির দিন সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কারণ আজ কোনো কাজ করব না, বাড়িতেই থাকবো। বোনের এঙ্গেজমেন্ট বলে কথা। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে, তাই একটু ছাদের দিকে গেলাম। গিয়ে দেখি কেউ ছাদের রেলিংয়ে আকাশের দিকে চেয়ে আছে। ঠিক বুঝেছেন আপনারা, সে অন্য কেউ নয়, ঈশি। আমাকে দেখে একটুও নড়ল না, ঠাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে, হয়তো কোনো কিছু ভাবছে গভীর মনোযোগ দিয়ে। ভাবনা এতটাই মগ্ন যে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে তা টেরও পাচ্ছে না। দেখতে অসাধারণ মায়াবতী একটা মুখ, একদম নিষ্পাপ শিশুর মতো। কথা বলতে ইচ্ছে করছে আমার খুব, কিন্তু গম্ভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না, এতে দুর্বলতা বাড়বে, ভয় কমবে না। তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে খেয়াল করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি ঈশি। ঈশি বলল, থ্যাঙ্কস। আমি বললাম, হঠাৎ থ্যাঙ্কস কেন বলছেন? ঈশি বলল, ছুটি দেওয়ার জন্য। আমি কিছু বলতে যাব, তার আগেই ছাদ থেকে নেমে গেল ঈশি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একা একা ছাদে ভালো লাগছে না, এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করি। রুমে ঢোকার আগেই দোতলার উপর থেকে নিচের কাজ দেখতে পেলাম।
পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠান হবে, সাথে আরো কিছু হয়তো আছে। আজকে তাই এমনভাবে সাজানো হচ্ছে। যাকগে, এসব ভেবে আমার লাভ কি। নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে। মনে হলো কেউ দরজায় নক করছে। মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম। এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভাবি দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবেন? ভাবি বলল, খাবে চলো। আমি বললাম, মানে? আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলেছিলাম। ভাবি বলল, ভুলিনি ভাই, তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমানের মতো, তাই মা বলল তোমায় ডেকে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম, আমি কিছু বলতে না দিয়েই তাড়াতাড়ি এসো, সবাই নিচে বসে আছে। আজব, কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না? আমাকে কি মানুষ মনে হয় না? নিজেদের কথা বলেই চলে যায়। তবে ভাবির কথাগুলো ঠিকই আছে। আমি তো আজ ওনাদের মেহমানের মতোই। তাই এক প্রকার বিরক্তি নিয়ে নিচে এলাম নাস্তা খাওয়ার জন্য। এসে দেখি ভাইয়া, ভাবি, মা, বাবা, আরো ইসি সবাই আছে, সাথে নিউ মেম্বার। এদের আমি চিনতে পারছি না, হবে হয়তো কোনো রিলেটিভ। আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো। খাবার মাঝে বাবা আমায় বলল, বাবা রাজ। আমি বললাম, জি। বাবা বলল, তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? আমি বললাম, কি অনুরোধ? বাবা বলল, আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয়, দুটো। যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো। আমি বললাম, তো এটা আমায় বলার কি আছে? বাবা বলল, আছে। বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। বাবা বলল, তোমার কাছে আমার একটা আবদার ছিল। বাবা তার কথাটা শেষ করতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল চলে আসে। তিনি সবাইকে বলে জরুরি একটি কাজ আছে, তাই বেরিয়ে গেছে। তারপর বাসার কেউ আর এই বিষয় নিয়ে কথা বলেনি, আমিও কিছু জানতে চাইনি। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে যায়, আর যে যার যার মতো কাজ করতে থাকে। আমি রুমে বসে আছি, তখনই ফোনে একটা কল আসে। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে বলল, কিছু ব্যক্তির পরিচয় জানা দরকার। আমি বললাম, ঠিক আছে। অপর পাশ থেকে বলল, খুব তাড়াতাড়ি দরকার। আমি বললাম, রাখুন। ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। দেখতে দেখতে সন্দেহ হয়ে যায়। পার্টিতে আমন্ত্রিত লোক আসা শুরু করেছে। আমি অগ্নিকে ফোন করে জানিয়ে দিই পার্টির কথা। আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো। পার্টিটা মনে হচ্ছে বেশ জমজমাট হয়ে উঠবে। আমি তৈরি হয়ে কালো প্যান্ট, সাদা শার্ট, সাথে ব্লু কালার কোট, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি। রোহানদের বাড়ির লোকজন ইতিমধ্যে চলে এসেছে। সবাই অপেক্ষা করছে পাত্রীর জন্য। আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, নো থ্যাঙ্কস। সে গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি বললাম, আমি ড্রিঙ্কস করি না। সে বলল, ইয়াং ম্যান, এটা ফলের জুস। এতক্ষণ ওনার দিকে না তাকিয়ে কথা বলছিলাম, কারণ আমার মুখটা ফোনের দিকে গোজা ছিল। যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন, বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র যিনি, উনি ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানে। তবে আরেকজন ব্যক্তি জানতেন, সেটা না হয় আপনাদের অজানাই থাক, পরে আস্তে আস্তে ঠিকই জেনে নেবেন। আমি বললাম, ও সরি আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল বলল, কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল, আছি ভালো বাবা, তুমি কেমন আছো? আমি বললাম, এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল বলল, আমি বুঝি বাবা তোমার কষ্টটা, নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি। আমি বললাম, সবই ভাগ্য আঙ্কেল। ওনার সাথে টুকটাক কথা বলছি। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতেও ওনাকে আমাদের বাড়িতে দেখেছি। আমাদের অনেক স্নেহ করতেন উনি। যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টামি করতেন। নিজের বাবা মার থেকেও ওনাকে আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ, আর সেখান থেকেই ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরের দিকে হা করে তাকিয়ে আছে, দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাআল্লাহ, আমার বোনটাকে ঠিক রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে, তবে আমার চোখ পাশের জনের উপর আটকে গেছে। কে বলুন তো দেখি আপনারা? একদম ঠিক ধরেছেন, ইসির উপরই আটকে গেছে। আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো। ইসিকে আজ দারুণ লাগছে, নীল রঙের ড্রেসে পুরো যেন নীলপরি মনে হচ্ছে। আমি হা করে সেদিকেই তাকিয়ে আছি। আমার ঘুর কাটলো মিজান আঙ্কেলের কথায়। আঙ্কেল বলল, থাক তাহলে এনজয় করো। আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম, আর অন্যদিকে চলে গেলেন। দেখতে দেখতে সময় গনিয়ে এলো, বদল করে নিল আংটি। দুজনকেই সবাই করতালির মধ্যে অভিনন্দন জানাচ্ছে। দুজনকে আমিও তাই করলাম। আংটি বদল শেষে তার রূপ বদলে গেল, মানে মুহূর্তের মধ্যেই অন্যরকম একটা সাজ মনে হচ্ছে। এরকমটা পূর্বের প্রস্তুতির কারণ। এখানে পার্টি দুটো হবার কথা ছিল, আমি তা আগেই জেনেছি। ভাবনার মাঝখানে শুনতে পেলাম ভাইয়ার হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে,
ভাইয়া বলল, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনারা অনেকেই অবগত রয়েছেন আজ আমাদের পরিবারের একটি নয় বরং দুটি বিশেষ দিন। তার মধ্যে একটি আমাদের আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট আর অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরা ভাই আদি আল এহসান 24তম শুভ জন্মদিন। কথাটা বলতেই পুরো পার্টিতে জোরে করতালি বইতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে। ভাইয়ের মুখ থেকে কথাটা শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বেরোতে শুরু করলো। কোনো মতে হাত দিয়ে চোখের পানিটি মুছে নেই। ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয় আর তারপর বলা শুরু করলো, আজ আমার ছোট ছেলে আদিবের 24 বছর পূর্ণ হলো। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। ছোট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে। উপস্থিত সবার মুখ গলেই মলি হয়ে রয়েছে। কিছুক্ষণ থেকে বাবা আরো বলা শুরু করলো, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়। শহরের আশেপাশে সব এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসব কিছু আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে। উনি ইশারায় বলছে আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতে হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঈশিতাকেই দেখতে পাচ্ছি না পার্টির কোথাও। তাই একটু উপরে গিয়ে দেখি, তখনই কানে একটা নাম ভেসে আসে। বাবা বলল, রাজদীপ। নামটা শুনে থমকে যাই। এখানে আমাকে ডাকছে কেন? ওরা কি চিনে ফেলছে আমাকে? বাবা আবারও বললেন, রাজ একটু স্টেজে আসবে। আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অজ্ঞাত স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাতে ধরে বললেন, রাজ, তোমাকে প্রথম দিন দেখেই আমরা কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমেই তোমাকে আদি বলে ভেবে নিয়েছে। আমি বললাম, দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা আমি বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। বাবা বললেন, রেগে যেও না প্লিজ। আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিনে আমাদের থেকে নিজেকে আড়াল রাখতে পারতো না। আমি ভালোই বুঝতে পারছি আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যেই পরিবর্তন এসেছে। এমনকি ভাইয়া পর্যন্ত আমার জন্য কাঁদছে। খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, আমি তোমাদের আদি বাবা। ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়েও চিনতে পারছো না। মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। বাবা বলল, রাজ, তোমার কাছে একটা অনুরোধ করব। আমি তাকিয়ে আছি, কিছু বলতে পারছি না। বাবা বলল আমার ছেলে হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা। ভাইয়া আমাকে কেকের কাছে নিয়ে দাঁড় করিয়ে হাতে কেকের ছুরিটা ধরিয়ে দিলেন। আমিও ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমবার মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা আরো সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমায় খাওয়ালো, কিন্তু ঈশিতাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে এলাম ঈশিতার খুঁজে।